নমস্কার, হেলথ এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন্তনী। আজ আরও একটি শনিবার এবং আমরা এক্সপ্রেস নিউজের পর্দায় হাজির হয়েছি। আজ আমাদের আলোচনার বিষয় প্রেগনেন্সি ম্যানেজমেন্ট। আমাদের সঙ্গে দুর্গাপুরের হেলথ ওয়ার্ল্ড হসপিটালস থেকে গাইনোকোলজিস্ট ডক্টর সুতপা শীট স্টুডিওতে উপস্থিত রয়েছেন। নমস্কার। নমস্কার। মা হওয়াটা মনে হয় সব থেকে বেশি খুশির বিষয়। কেউই আমরা চাই না যে আমাদের কাছের কেউ হসপিটালে ভর্তি হোক, কিন্তু বিষয়টা যখন মা হওয়া তখন সবাই চায়, আশা করি। তো অনেক কমপ্লিকেশনস থাকে প্রেগনেন্সির সময়, আমরা আজ সেগুলো নিয়েই আলোচনা করব। তার মধ্যে একটা প্রবলেম আমরা কমনলি দেখতে পাই যে প্রেগনেন্সির সময় ব্লিডিং হয়। তো কিসের জন্য ব্লিডিং হয় বা কি ডিটেলস যদি একটু আমাদের ক্লিয়ারলি বোঝাতে। প্রেগনেন্সির সময়ে বিশেষ করে প্রথম 3 মাস বা প্রথম 5 মাসের সময় যে ব্লিডিংটা হয়, ব্লিডিং বা পেন, বিশেষ করে প্রথম 3 মাসে সামান্য ব্লিডিং, সামান্য পেন, এটা খুবই কমন একটা সিমটম। অনেক সময়ই তাতে ভয় পাওয়ার মতো কিছু হয় না। ফিজিওলজিক্যালি বা নর্মালি একটু আধটু ব্লিডিং হতে পারে, কিন্তু ব্লিডিং বা পেন এই দুটো মিসক্যারেজ বা কিছু কিছু আর্লি প্রেগনেন্সির কমপ্লিকেশনস হয়, সেগুলোরও সিমটম। তাই যখনই ব্লিডিং বা পেন হবে তখন অবশ্যই আপনার ডাক্তারবাবুর সাথে ব্যাপারটা আলোচনা করা উচিত, আর সেটা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ফার্দার ইভ্যালুয়েশন হওয়া উচিত, মানে আরও ফার্দার ডায়াগনোসিস যে বাচ্চা ঠিক আছে কিনা, কোনো প্রবলেম আছে কিনা সেটার জন্য। তো কারণ যদি বলতে হয়, প্রথম 3 মাসেরটাই আমি বলবো। প্রথম 3 মাসের মধ্যে ব্লিডিং বা পেনের যেটা নর্মাল ব্যাপার সেটা ছাড়াও যেটা ভয় পাওয়ার মতো ব্যাপার, তার মধ্যে হচ্ছে প্রথমে যেটা আসে মিসক্যারেজ। এবার মিসক্যারেজের মধ্যে একটা হচ্ছে থ্রেটেন্ড মিসক্যারেজ। থ্রেটেন্ড মিসক্যারেজ মানে কি, যখন ব্লিডিং হচ্ছে, ব্যথা হচ্ছে, কিন্তু আলট্রাসাউন্ড স্ক্যান করে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি একদম ঠিকঠাক জায়গায় রয়েছে, আর যতটা গ্রো করার কথা ততটাই গ্রো করছে, বাচ্চার হার্টবিট রয়েছে, এরকম যখন হয় তখন সেটাকে বলা হয় থ্রেটেন্ড মিসক্যারেজ। এক্ষেত্রে ভয় পাওয়ার মতো কিছু নেই, কিছু কিছু মেডিসিন নিলেই এটা সাধারণত ঠিক হয়ে যায়। দ্বিতীয় মিসক্যারেজ যেটা, সেটা হচ্ছে মিসড মিসক্যারেজ বা ইনকমপ্লিট মিসক্যারেজ যেগুলোকে বলা হয়। ইনকমপ্লিট মিসক্যারেজ মানে যখন প্রেগনেন্সি টিস্যুর প্রেগনেন্সি টিস্যুর কিছুটা অংশ হয়তো বেরিয়ে গেল, কিছুটা বেরোলো না, রয়ে যায়, সেটা হচ্ছে ইনকমপ্লিট মিসক্যারেজ। আর মিসড মিসক্যারেজ মানে যখন বাচ্চা গ্রো করছে না, মানে হয়তো প্রেগনেন্সির স্যাকটা রয়েছে, বাচ্চা তৈরি হলো না, বা বাচ্চা হয়তো রয়েছে, বাচ্চার হার্টের অ্যাক্টিভিটি হয়তো এলো না, হার্ট রেট হয়তো বোঝা গেল না, বা হার্ট রেট আগে এসেছিল সেটা এলো না, এই ধরনের যে সমস্যাটা সেটাকে বলা হয় মিসড মিসক্যারেজ। তারপরে আরও কিছু কিছু কন্ডিশন আছে, এগুলো জাস্ট আমি ওভারভিউ একটা দিচ্ছি, পরে আরও ডিটেলসে আলোচনা করব। আরও কিছু কন্ডিশন যেগুলো মিসক্যারেজের বাইরে কিন্তু ব্লিডিং হতে পারে, তার মধ্যে একটা যেটা খুব ভয় পাওয়ার মতো ব্যাপার বা এমার্জেন্সি কন্ডিশন, সেটা হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। আর যে এটার ইনসিডেন্স যদিও মিসক্যারেজের মতো অতটা কমন নয়, কিন্তু এটা এটা একটা এমার্জেন্সি কন্ডিশন। আর একটা লাস্ট যেটা, সেটা খুবই রেয়ার, সেটা হচ্ছে মোলার প্রেগনেন্সি। এটা এক ধরনের প্লাসেন্টাটা যখন ঠিকঠাক ডেভেলপ করছে না বাচ্চার যখন ঠিকঠাক ডেভেলপমেন্ট হচ্ছে না, তখন এটা একটা মোলার প্রেগনেন্সি তৈরি করে। এই জিনিসটা খুবই রেয়ার। এটা দেখা যায় যে 700 জনের মধ্যে, 700 জন প্রেগনেন্ট মায়ের মধ্যে একজনেরই হয়। তাই এটা ভীষণ রেয়ার, কিন্তু ডায়াগনোসিসটা হওয়া দরকার আর ঠিকঠাক ট্রিটমেন্টটা হওয়া দরকার। সেজন্য যখনই ব্লিডিং বা পেন হবে তখন অবশ্যই ইমিডিয়েট একটা আলট্রাসাউন্ড বা ইমিডিয়েটলি আপনার ডক্টরকে কনসাল্ট করাটা খুবই জরুরি। সেই সময় এসে পুরো ব্যাপারটা জেনে নেওয়াটাই ঠিক হবে। যদি ঠিকঠাক মোটামুটি হয়তো ব্যথা অতটা নয়, ব্লিডিং অতটা নয়, তাহলে আউটডোরে দেখানো উচিত। আর যদি খুব সিভিয়ার ব্লিডিং বা প্রচণ্ড বেশি পেন হয়, তাহলে সেটার জন্য কিন্তু এমার্জেন্সিতেও যেতে হতে পারে। এরপর একটু আমরা মিসক্যারেজ নিয়ে জানবো, যদি একটু আমাদের ভালো করে বুঝিয়ে বলতেন যে মিসক্যারেজ কি হয়। মিসক্যারেজ হচ্ছে যখন প্রথম 3 মাসের মধ্যে প্রেগনেন্সিটা কন্টিনিউ করছে না বা নষ্ট হয়ে যাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে মিসক্যারেজ। এবার মিসক্যারেজটাকে আমরা সাধারণত কোন সময়ে হচ্ছে তার উপর বেস করে দুটো ভাগে ভাগ করি। একটা হচ্ছে আর্লি মিসক্যারেজ, যেটা প্রথম 3 মাসের মধ্যে হয়, আর তারপর হচ্ছে 3 থেকে 5 মাসের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে লেট মিসক্যারেজ। তো মিসক্যারেজটা খুবই কমন, আনফর্চুনেটলি এটা খুবই কমন। দেখা গেছে যে প্রতি 5 জনের মধ্যে একজনের, প্রায় 20% প্রেগনেন্ট মায়েদের কিন্তু মিসক্যারেজ হতে পারে।
আর কারণ যদি বলা হয় তাহলে সেরকম কোনো স্পেসিফিক কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রেই পাওয়া যায় না। কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেসব ক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তার মধ্যে প্রথম হচ্ছে মায়ের বয়স। মায়ের বয়সের ক্ষেত্রে দেখা গেছে যে যারা 30 বা তার কাছাকাছি বয়সী তাদের ক্ষেত্রে যদি মিসক্যারেজের রিস্কটা 20% হয়, তো 40 বা তার বেশি বয়সের মা যারা তাদের ক্ষেত্রে কিন্তু এই রিস্কটা প্রায় 50%-এ গিয়ে দাঁড়াচ্ছে। তো বয়স একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপরে হচ্ছে যদি কোনো মেডিকেল কোমরবিডিটি থাকে, যেমন যদি ডায়াবেটিস আনকন্ট্রোলড থাকে বা থাইরয়েড যদি আনকন্ট্রোলড থাকে, তাহলে সেক্ষেত্রে মিসক্যারেজ হওয়ার রিস্কটা বেশি। এছাড়া কিছু কিছু মানে লাইফস্টাইল ফ্যাক্টর, যেমন যদি এক্সেসিভ স্ট্রেস থাকে বা স্মোকিং, প্যাসিভ স্মোকিং ইভেন, বা ড্রিঙ্কিং, এই ধরনের জিনিসগুলো হচ্ছে একটু বেশি, বা ওজন খুব বেশি হওয়া, এগুলো একটু রিস্কটাকে বাড়িয়ে দেয় সাধারণত। কি করে বুঝবেন মানে মিসক্যারেজ হতে পারে? যদি আর্লি প্রেগনেন্সিতে, যখন প্রেগনেন্সি টেস্ট ডিটেক্টেড হলো, তারপরে যদি কখনো ব্লিডিং হয়, সেটা যত সামান্যই হোক না কেন, ইভেন স্পটিংও যদি হয় বা সামান্য পেইন যদি হয়, তাহলে ইমিডিয়েটলি আপনার যিনি গাইনিকোলজিস্ট ওনার সাথে কনসাল্ট করুন। সেক্ষেত্রে প্রথমেই যেটা করা হয়, আলট্রাসাউন্ড স্ক্যান করা হয়, ইউএসজি করে দেখা হয় যে প্রেগনেন্সি ঠিকঠাক জায়গায় রয়েছে কিনা, কত উইকসের, আপনার পিরিয়ডসের সাথে কোরিলেট করে যেই এজটা বা যত উইকসের প্রেগনেন্সি তার সাথে কোরিলেট করছে কিনা। আর সবসময় একটা ইউএসজি করলেই যে ডায়াগনোসিস হয় তা নয়, ইউএসজির সাথে আমাদের অনেক সময় অন্যান্য অনেক ইনভেস্টিগেশন, যেমন প্রেগনেন্সি হরমোন অ্যাসেসমেন্ট করতে হয়। সেটা তখনই করা হয় যখন হয়তো ব্লিডিং হচ্ছে, একদম আর্লি প্রেগনেন্সি, কিন্তু ইউএসজিতে কিছু পাওয়া গেল না। এটা খুব কমনলি দেখা যায় যে ব্লিডিং হলো একদম আর্লি স্টেজে, ইউএসজি করা হলো, কোথাও কোনো প্রেগনেন্সি নেই, কিন্তু প্রেগনেন্সি টেস্ট পজিটিভ। এই কন্ডিশনটাকে আমরা বলি প্রেগনেন্সি অফ আননোন লোকেশন। কিন্তু প্রেগনেন্সি কোথাও না কোথাও রয়েছে যেটা আমরা জানি না। তো সেটা বোঝার জন্য আমাদের প্রেগনেন্সি হরমোন যেটা, সেটা সিরিয়াল অ্যাসেসমেন্ট করতে হয়, করে দেখতে হয় যে সেটা ঠিকঠাক করে বাড়ছে কিনা। যদি ঠিকঠাক বাড়ে তাহলে সেক্ষেত্রে ফলো আপ আলট্রাসাউন্ড স্ক্যান করতে হয়, যেটা ইউজুয়ালি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ বাদে করা হয়, কখনো কখনো আরও আগে করতে হয় যদি ব্লিডিং বা পেন বেড়ে যায় সেক্ষেত্রে। এছাড়া আরও কিছু ব্লাড টেস্ট যেটা করা হয় সেটা হচ্ছে ব্লাড গ্রুপ, কোনো ইনফেকশনের রিস্ক বা কিছু রয়েছে কিনা, যদি কোনো সিমটম থাকে তো তার জন্য ব্লাড টেস্ট সেগুলো করা হয়। তো এইভাবেই আমরা সাধারণত একটা ডায়াগনোসিসে পৌঁছাই যে মিসক্যারেজ হচ্ছে নাকি একটোপিক প্রেগনেন্সি নাকি অন্য কিছু, সেইভাবেই ডায়াগনোসিসে পৌঁছানো যায়। মানে নিজের জন্য বোঝার জন্য সিমটম একটাই যে ব্লিডিং বা পেন, যে কোনো একটা। অনেক সময় কিন্তু কোনো সিমটম হয়ও না, অনেক সময় মিসক্যারেজটা হচ্ছে রুটিন আলট্রাসাউন্ড করতে গিয়েও ধরা পড়ে, সেরকমও হতে পারে। তো অনেক মানে তাদের ক্ষেত্রে যখন রুটিন টেস্ট করতে যাওয়া হচ্ছে তখনই বোঝা যায়। আর সিমটম হিসেবে যেটা সাবধান থাকা যায় সেটা হচ্ছে ব্লিডিং বা পেন হলে ইমিডিয়েটলি আপনার ডক্টরকে কনসাল্ট করুন, সেটাই আর্লিয়েস্ট উপায় বোঝার। ডায়াগনোসিসের পর এটাকে কি করে ম্যানেজ করা হচ্ছে? যদি ডায়াগনোসিস হয়ে যায় যে মিসক্যারেজ হয়ে গেছে, আর মিসক্যারেজ হয়ে গেছে আলট্রাসাউন্ডে হয়তো দেখাচ্ছে কিছুই নেই, তার মানে কমপ্লিটলি বেরিয়ে গেছে, সেক্ষেত্রে আর ইউজুয়ালি কিছু করার দরকার হয় না। আর যদি দেখা যায় যে কিছুটা রয়ে গেছে, কিছুটা বেরিয়ে গেছে, সেক্ষেত্রে মেডিসিন দেওয়া যেতে পারে, বা যদি খুব বেশি এক্সেসিভ ব্লিডিং হয় তাহলে ইমিডিয়েটলি অনেক সময় অপারেশন করার দরকার পড়ে, মানে পেশেন্টের ব্লাড লসটা কমানোর জন্য। আর যদি দেখা যায় মিসক্যারেজ হয়েছে, মানে যে ক্ষেত্রে হার্টবিট পাওয়া যাচ্ছে না, আর গ্রো করার চান্স নেই, মানে ডায়াগনোসিসটা কনফার্মড, সেক্ষেত্রেও দুটো উপায় আছে, আইদার মেডিসিনের সাহায্যে অথবা সার্জারির সাহায্যে। এবার মেডিসিনের সাহায্যে যেটা ইউজুয়ালি 85% কেসে আর্লি স্টেজে মেডিসিনটা কাজ করে, 85% কেসে হয়ে যায়, কিন্তু সেটা টাইম টেকিং। মানে মেডিসিন নেওয়ার পরে 1-2 সপ্তাহ বাদে বা 3 সপ্তাহ বাদে আবার ফলো আপে আসতে হয়। মেডিসিন নেওয়ার পরেও অনেক সময়, যেটা 15% ক্ষেত্রে কিন্তু কাজ হয় না বা অতিরিক্ত ব্লিডিং হলো, সেক্ষেত্রে অপারেশন দরকার লাগতে পারে। আর সার্জারি যেটা, সেটা হচ্ছে যেটাকে ওয়াশ করা বলা হয়, ওয়াশ মানে চলতি কথায় যেটা ওয়াশ করা বুঝি সেইটা। আর সেটা অ্যাডভান্টেজ হচ্ছে সেটা একটা কুইক প্রসিডিওর, কিন্তু অনেকে সার্জারিতে যেতে চান না, সেজন্যই মেডিকেল প্রসিডিওর অনেককে আমরা রেকমেন্ড করে থাকি। টোটালটাই ডিপেন্ড করছে যে আপনার জেস্টেশনাল এজ মানে প্রেগনেন্সি কতটা প্রোগ্রেস করেছে, বা আপনার অ্যাক্টিভ প্রচণ্ড বেশি ব্লিডিং বা প্রচণ্ড বেশি পেন হচ্ছে কিনা। যদি খুব সিভিয়ার ব্লিডিং বা পেন হয় তাহলে র্যাপিড রিলিফ প্রয়োজন, র্যাপিড রিলিফের উপায় কিন্তু সার্জারি। আর সার্জারি বা মেডিসিন যাই হোক না কেন, তারপরে একটা ইনফেকশনের রিস্ক থাকে, তো সেটা প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক বা যথাযথ পরামর্শ সেক্ষেত্রে ডাক্তারবাবুদের নেওয়া উচিত। একটা মিসক্যারেজ হওয়ার পর কতদিন পর আমাদের নেক্সট প্ল্যান করা উচিত?
একটা মিসক্যারেজ হওয়ার পরে সাধারণত মানে একটু মানে ফিজিক্যালি বা মেন্টালি রেডি হতে কিছুটা সময় দেওয়া উচিত। যেটা রেকমেন্ডেড সেটা হচ্ছে যে যখনই মানে আফটার মিসক্যারেজ যখনই মেন্টালি ফিজিক্যালি মানে মা বাবারা রেডি তখনই আবার প্রেগনেন্সি প্ল্যান করতে পারেন। কিন্তু ওভারঅল আমি বলবো যে মোটামুটি 2-3 মাসের একটা গ্যাপ দিলে ভালো। সেটা মানে বডিটা হিল করতেও হেল্প করে, প্লাস কিছু কিছু টেস্ট ধরুন কোনো যদি কোমরবিডিটিস থাকে, সেটা আনকন্ট্রোল ডায়াবেটিস হোক বা থাইরয়েড হোক, সেটা কন্ট্রোল করতে যেই সময়টা সেই সময়টা দেওয়া যায়। আর 3 নম্বর যেটা হচ্ছে কিছু কিছু মেডিসিন আগে থেকে স্টার্ট করা যায় যেটা ফিউচারের মিসক্যারেজের রিস্কটাকে কমাতে পারে। এর পরে যেটা প্ল্যান হচ্ছে বা নেক্সট প্রেগনেন্সিতে আমার মিসক্যারেজ হওয়ার চান্সেস কি থাকে? যদি একটা বা দুটো মিসক্যারেজ হয় সেক্ষেত্রে কিন্তু রিস্ক খুব একটা বেশি বাড়ে না। রিস্কটা তখনই যখন 3টের বেশি মিসক্যারেজ হয়ে যাচ্ছে, 3টে বা তার বেশি পরপর প্রেগনেন্সি যখন লস হচ্ছে 3 মাসের মধ্যে, 3 মাসের মধ্যেকার প্রেগনেন্সি পরপর লস হচ্ছে, তখন রিস্কটা অনেক বেশি বেড়ে যায়। মানে দেখা গেছে 3টের মিসক্যারেজ যদি হয়ে যায় তাহলে 4th মিসক্যারেজ বা তার পরের মিসক্যারেজ হওয়ার রিস্কটা অলমোস্ট 40%। কিন্তু সেক্ষেত্রে একটা পজিটিভ অ্যাসপেক্ট অন্যভাবেও দেখা যায়, 60% চান্স থাকে কিন্তু একটা হেলদি বেবি হওয়ার, কিন্তু রিস্কটা ওভারঅল বেড়ে যাচ্ছে। এগুলো ছাড়া আর কি আমাদের মিসক্যারেজ নিয়ে জানা উচিত? যেটা জানা উচিত সেটা হচ্ছে যে পরের প্রেগনেন্সি প্ল্যান করার আগে অবশ্যই ফোলিক অ্যাসিড, এটা একটা ভিটামিন, সেটা নেওয়া উচিত, যেটা 3 মাস আগে থেকে প্রেগনেন্সি প্ল্যান করার 3 মাস আগে থেকে নিলে ভালো। আর সেটা একদম 12 উইকস মানে প্রেগনেন্সি আসার পরেও 3 মাস অবধি কন্টিনিউ করা উচিত। আর যদি কোনো কেউ থাইরয়েডের মেডিসিন বা ডায়াবেটিসের মেডিসিন নিয়ে থাকেন তাহলে প্রেগনেন্সি আসার পরে ইমিডিয়েটলি আপনার ডক্টরকে কনসাল্ট করা উচিত, কেননা ডোজগুলো কিছু কিছু মডিফাই করতে হয়। আর প্রেগনেন্সি আসার পরে আরও কিছু এক্সট্রা মেডিসিন অনেক সময় নিতে হয়, সেটা ডিপেন্ড করছে আপনার আর কোনো অ্যাসোসিয়েটেড রিস্ক ফ্যাক্টর কিছু রয়েছে কিনা। যদি কারুর ব্লাড গ্রুপ নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রে মেডিসিন দিয়ে হোক বা সার্জারি দিয়ে হোক মিসক্যারেজ যদি হয়ে মানে যদি মিসক্যারেজের ট্রিটমেন্ট সেভাবে হয়ে থাকে তাহলে অ্যান্টি ডি বলে একটা ইনজেকশন হয়, সেটা নেওয়া উচিত যাতে ফিউচার প্রেগনেন্সিগুলো এফেক্টেড না হয়। তো এই যে ব্যাপারগুলো একটু সাবধান থাকা দরকার, খাওয়া দাওয়া হেলদি ডায়েট রাখা দরকার, আর প্রেগনেন্সির পরে অ্যাপ্রোপ্রিয়েট টাইমে ইউএসজি করা দরকার। ইউএসজি ওয়াইজ যদি ফার্দার আরও টেস্ট করতে লাগে সেই রুটিন টেস্টগুলো সময় মতো করা দরকার। এভাবেই সাবধানতা নেওয়া যেতে পারে। আচ্ছা, আরেকটা প্রশ্ন, যদি মানে আমার মিসক্যারেজ হয়ে থাকে তারপর একটা ঠিকঠাক প্রেগনেন্সি এবং ঠিক হেলদি বেবি হলো, তারপরেও কি চান্সেস থাকে কি নেক্সট প্রেগনেন্সিতে রিস্কটা থাকেই, সেটা সেই বয়স অনুযায়ী যদি 30 অ্যারাউন্ড হয় তাহলে 20% রিস্ক, আর যদি 40 বা অ্যাবাভ হয় তাহলে 50% রিস্ক, সেই রিস্কটা সেমই থাকে। আচ্ছা, এরপর আমরা চলে আসবো রিকারেন্ট মিসক্যারেজ নিয়ে, যদি একটু বোঝাতেন এটা কি? হ্যাঁ, রিকারেন্ট মিসক্যারেজ হলো যখন 3 মাসের মধ্যে পরপর 3টে প্রেগনেন্সি লস হচ্ছে, অথবা 3 থেকে 5 মাসের মধ্যে যখন একটা বা তার বেশি প্রেগনেন্সি লস হচ্ছে, সেটাকে বলছি রিকারেন্ট মিসক্যারেজ। রিকারেন্ট মিসক্যারেজ কিন্তু এই আইসোলেটেড যে একটা দুটো মিসক্যারেজ তার থেকে একটু আলাদা, কেননা এক্ষেত্রে পরবর্তী প্রেগনেন্সি মিসক্যারেজ হওয়ার রিস্কটা বেড়ে যাচ্ছে। আর এটার ইনসিডেন্স যদিও খুব বেশি নয়, কিন্তু মানে যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে এটা একটু মানে স্ট্রেসফুল, কেননা বারবার বাচ্চা নষ্ট হয়ে যাচ্ছে, এটা একটু মানে খুব মানে একটা মানে ডিপ্রেসিং ব্যাপার তাদের ক্ষেত্রে। এটার ইনসিডেন্স দেখতে গেলে মানে যেটা আইসোলেটেড প্রেগনেন্সি লস বা মিসক্যারেজের ইনসিডেন্স যেখানে 10 to 20%, সেক্ষেত্রে এটা হচ্ছে প্রায় 1 to 2%। তো যদিও এটা খুব একটা বেশি নয় কিন্তু খুব মানে মেন্টালি খুব ডিস্ট্রেসিং এটা। আর দেখা গেছে 50% কেসে এটার কোনো বিশেষ কারণ পাওয়া যায় না, আনএক্সপ্লেনড, কিন্তু কখনো কখনো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর থাকে যেগুলো মানে কারণ হতে পারে, প্রবাবল কজ হতে পারে, যার মধ্যে একটা হচ্ছে যে কিছু ক্লটিং ডিসঅর্ডার মানে ব্লাড কোয়াগুলেশন ডিসঅর্ডার থাকে, তা একটা হচ্ছে অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম,
আর আরেকটা হচ্ছে হেরিডিটারি থ্রম্বোফিলিয়া। এগুলোতে কি হয়, হেরিডিটারি মানে যখন ফ্যামিলিতেই হিস্ট্রি রয়েছে, কারুর বারবার মিসক্যারেজ হওয়া বা কারুর মানে খুব মানে অল্প বয়সে হয়তো স্ট্রোক হয়ে গেছে, রিস্ক ফ্যাক্টর নেই, এই ধরনের ইনসিডেন্টস যখন থাকে তখন এই হেরিডিটারি থ্রম্বোফিলিয়া থাকার একটা পসিবিলিটি থাকে। সেগুলো টেস্ট করে, অ্যাপ্রোপ্রিয়েট ব্লাড টেস্ট করে তবেই বোঝা যায়। আর অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম হচ্ছে যখন এটা আমরা কিভাবে সাসপেক্ট করি, যখন খুব আর্লি মিসক্যারেজ হচ্ছে বা খুব অল্প সময় থেকেই কোনো একটা প্রেগনেন্সি হয়েছে যেখানে বাচ্চার গ্রোথ প্রবলেম হয়েছে প্রেগনেন্সি চলাকালীন, বা হাই ব্লাড প্রেশার, একদম অল্প স্টেজ থেকেই যখন হাই ব্লাড প্রেশার হচ্ছে কোনো একটা প্রেগনেন্সি ইভেন্টে, অথবা যখন স্ট্রোক বা এই ধরনের কোনো ইনসিডেন্স হচ্ছে, তখন এগুলো সাসপেক্ট করি আর সেটা কনফার্ম করা হয় কিছু ব্লাড টেস্টের মাধ্যমে। তো এগুলো হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট কমন রিজন রিকারেন্ট প্রেগনেন্সি লস হওয়ার। এছাড়া কিছু ফ্যাক্টর থাকে যেগুলো মেইনলি হচ্ছে সেকেন্ড ট্রাইমেস্টার, মানে 3 থেকে 5 মাসের মধ্যে মিসক্যারেজের কারণ। একটা হচ্ছে যদি ইউটেরাসের মধ্যে কোনো প্রবলেম থাকে, কোনো অ্যাবনর্মালিটি থাকে, হয়তো একটার বদলে দুটো ইউটেরাস রয়েছে বা সেপ্টাম রয়েছে, এই ধরনের প্রবলেম, অথবা যদি সার্ভিক্স উইক থাকে। সার্ভিক্সটা ইউজুয়ালি কী করে, প্রেগনেন্সিটাকে হোল্ড করতে হেল্প করে, কিন্তু যদি সার্ভিক্স উইক থাকে তাহলে কি হয়, টাইমের আগে ওটা খুব ছোট হয়ে যায় সাইজে, প্রেগনেন্সিটাকে হোল্ড করতে পারে না। মোস্টলি এক্ষেত্রে কি হয় না, 3 মাসের পরে হঠাৎ করে জল ভেঙে যাওয়া, তারপর বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া, এই ধরনের হিস্ট্রি থাকে সাধারণত। তো এটা একটা কারণ। আরেকটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। কখনো কখনো দেখা যায় যে হয়তো মা বাবা একদম পুরো সুস্থ, কিন্তু পরপর প্রত্যেকটা বাচ্চার কিছু না কিছু প্রবলেম হচ্ছে। তো অনেক সময় দেখা যায় যদি আমরা টেস্ট করতে পাঠাই, বাচ্চা যে প্রেগনেন্সি লস যেগুলো হচ্ছে সেই টিস্যুগুলো যদি আমরা জেনেটিক টেস্ট করতে পাঠাই আর তাতে যদি কোনো অ্যাবনর্মালিটি পাওয়া যায়, তাহলে মা বাবারও টেস্ট করতে পাঠানো হয়। সেক্ষেত্রে দেখা যায়, অনেক সময় দেখা গেছে সেক্ষেত্রে কোনো হয়তো জেনেটিক মিউটেশন পাওয়া যাচ্ছে যেটা মা বাবার কোনো শারীরিক ক্ষতি করছে না, কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে সমস্যা হয়ে যাচ্ছে। এটা যেমন একটা ফ্যাক্টর। এছাড়া হচ্ছে যদি কারুর কোনো ইনফেকশন থেকে থাকে, বা যদি কারুর কোনো মেডিকেল কোমরবিডিটি থাকে, যেমন হাই ব্লাড প্রেশার বা অন্যান্য বিভিন্ন রকম অনেক রকমের মেডিকেল কন্ডিশন যেগুলো বারে বারে এরকম প্রেগনেন্সি লস করতে পারে, মানে এগুলো হচ্ছে মোটামুটি মানে ডায়াগনোসিস করা সম্ভব আর এগুলো ট্রিটমেন্টও পসিবল। তো যখন রিকারেন্ট মিসক্যারেজ হচ্ছে তখন ঠিকঠাক কারণে আসাটা খুব দরকার, কেননা অ্যাপ্রোপ্রিয়েট ট্রিটমেন্ট সেক্ষেত্রে পসিবল, আর সেটাই হচ্ছে একটা সাকসেসফুল প্রেগনেন্সি ইন ফিউচার সেটা এনশিওর করার উপায়। আচ্ছা, এর ক্ষেত্রেও কি সিমটমগুলো ওই একই রকমের থাকবে? একই ধরনের। প্রথম 3 মাসে ওই ব্লিডিং বা পেন, আর তারপরে যখন 3 থেকে 5 মাস, তাই সেক্ষেত্রে কিন্তু ইউজুয়ালি যেটা হয় সেটা হচ্ছে জল ভেঙে যাওয়ার সমস্যা। মোস্টলি এগুলো সার্ভিক্স উইক থাকার জন্যই হয়। আর ডায়াগনোসিসও ওই ওরকম ভাবেই ডায়াগনোসিস করার জন্য যেটা আমি অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা হেরিডিটারি থ্রম্বোফিলিয়া মানে ব্লাড কোয়াগুলেশনের প্রবলেম যেটা বললাম, তার জন্য কিছু ব্লাড টেস্ট হয়। আর যেটা হচ্ছে ইউটেরাসের প্রবলেম, সেটা আলট্রাসাউন্ড স্ক্যান, ইউএসজি করে বোঝা যেতে পারে, বা অনেক সময় হিস্টেরোস্কোপি, মানে এটা একটা মানে মাইক্রো সার্জারির প্রসিডিওর, যেখানে দেখে বোঝা যায় যে ভেতরে কোনো প্রবলেম রয়েছে কিনা। আর অথবা সার্ভাইকাল উইকনেস, সেটা হচ্ছে যখন প্রেগনেন্সি আসে তারপরে কতটা লেন্থ থাকছে সার্ভিক্সের সেটা দেখে আইডিয়া করা যায়। আর অন্যান্য যেগুলো জেনেটিক প্রবলেম বললাম, সেটা তো ওই জেনেটিক অ্যানালিসিস করতে হবে টিস্যুর, আর মা বাবার ব্লাড টেস্ট, এইভাবেই করা সম্ভব। আর তাছাড়া থাইরয়েডের টেস্ট, কোনো ইনফেকশন মায়ের রয়েছে কিনা সেইগুলো, আর হচ্ছে যেটা ডায়াবেটিস বা এই ধরনের কোনো মেডিকেল প্রবলেম রয়েছে কিনা সেগুলো দেখা। এর ক্ষেত্রে আপনার ট্রিটমেন্ট কি রয়েছে? ট্রিটমেন্ট হচ্ছে যদি আমি কারণ পাই, কারণের মধ্যে যেটা মোস্টলি হচ্ছে যেটা অ্যান্টিফসফোলিপিড সিনড্রোম বা কোয়াগুলেশন প্রবলেম, যেটা সেক্ষেত্রে সাধারণত কিছু কিছু ব্লাড থিনিং এজেন্ট দেওয়া হয়। সেটা ট্যাবলেট হতে পারে, ইনজেকশন হতে পারে। সেটা একটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে স্টার্ট করতে হয়, সেজন্য আপনার ডাক্তারবাবু আপনাকে গাইড করে দেবেন। আর ইউজুয়ালি সেগুলো থ্রু আউট প্রেগনেন্সি নিয়ে যেতে হয়। আর সেকেন্ডলি যেটা যেটা হচ্ছে ব্লাড টেস্ট করে খেয়াল রাখা যে বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, বাচ্চার ব্লাড সাপ্লাই, ব্লাড ফ্লো সেগুলো কেমন রয়েছে সেগুলো দেখা। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ফ্যাক্টর। অ্যানাটমিক্যাল ফ্যাক্টর মানে যেটা ইউটেরাসের প্রবলেম বা সার্ভিক্সের প্রবলেম। ইউটেরাসের প্রবলেমের ক্ষেত্রে এটা প্রেগনেন্সির আগেই ট্রিটমেন্ট করতে হয়। যদি সেটা কারেকশন পসিবল তাহলে সেটা কারেকশন করা হয়। আর থার্ড যেটা, মানে সেকেন্ড যেটা অ্যানাটমিক্যাল ফ্যাক্টর, সেটা হচ্ছে সার্ভিক্স। সার্ভিক্স যদি উইক থাকে তাহলে প্রেগনেন্সি যখন
অ্যারাউন্ড 12 উইকস, সাধারণত 12 থেকে 14 সপ্তাহের মধ্যে সার্ভাইকাল স্টিচ দেওয়া যায়। এটার সাকসেস রেট খুবই ভালো, তবে সেটা ডায়াগনোসিস হওয়াটা অ্যাপ্রোপ্রিয়েট টাইমে দরকার, কেননা খুবই আর্লি স্টেজে যেহেতু স্টিচটা দেওয়ার খুব প্রয়োজন, কেননা পরের দিকে যদি দেওয়া হয় তাহলে তার সাকসেসফুল আউটকাম নাও হতে পারে। তো সেজন্য এটা আগে থেকেই এই ডিসকাশনটা, ইভেন প্রেগনেন্সির আগে থেকেই সেই প্ল্যানটা থাকাটা খুব জরুরি। আর যদি জেনেটিক ফ্যাক্টর হয় তাহলে জেনেটিক ফ্যাক্টরের ক্ষেত্রে সেটা জেনেটিক কাউন্সিলরের পরামর্শ নেওয়া উচিত, আর দেখা উচিত যে ভবিষ্যতে কতটা রিস্ক থাকছে। আর মেডিকেল কোমরবিডিটিসের জন্য যদি হয় তাহলে সেটা আগে থেকে কারেক্ট করা দরকার, সেভাবেই আমরা প্রিভেন্ট করতে পারবো। আর ফিউচার প্রেগন্যান্সিতেও রিস্ক তাহলে এই ক্ষেত্রে বেশি রয়েছে? হ্যাঁ, যাদের 3টে বা তার বেশি হচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই বেশি থাকছে। আর যখন কোনো কারণ আমরা পাচ্ছি না তখন জাস্ট সাপোর্টিভ কেয়ার ঠিকঠাক সময়ে, এটা এক্ষেত্রেও মানে ইউজুয়াল যেটা ফলিক অ্যাসিডের ডোজ সেটা বেশি করে নেওয়া। যাদের এপিলেপসি মানে যাদের খিঁচুনি হওয়ার রোগ থাকে বা যাদের হচ্ছে ডায়াবেটিস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু ফলিক অ্যাসিডের ডোজটা একটু বেশি নিতে হয়। তো সেই ব্যাপারগুলো খেয়াল রাখা, সেই ব্যাপারগুলো একটু আগে থেকেই ডিসকাশন করা, আগে থেকে একটা ট্রিটমেন্ট প্ল্যান থাকা, মানে প্রপার প্রি প্রেগনেন্সি কাউন্সেলিং হওয়াটা খুবই জরুরি। যদি একটু আমাদের বলতেন যে মিসক্যারেজ মানে প্রিভেন্ট করতে বা নিজেদের একটু খেয়াল রাখতে যাতে ভবিষ্যতে না হয় কি করা উচিত? সেটার জন্য হচ্ছে ওই ফার্স্ট অফ অল হেলদি লাইফস্টাইল থাকাটা খুব দরকার। খাবার দাবার যেন হেলদি থাকে, বডি ওয়েট যেটা স্টার্টিং প্রেগনেন্সিতে সেটা যেন অপটিমাম থাকে। মানে কেননা ওভারওয়েট হওয়া বা ওবিজ হওয়া কিন্তু সেটা একটা ইটসেলফ মিসক্যারেজের রিস্কটাকে বাড়িয়ে দিচ্ছে। আর যদি স্মোকিং বা ড্রিঙ্কিংয়ের হ্যাবিট থাকে সেটাকে কমিয়ে ফেলা উচিত। কফি ইনটেক, ক্যাফেইন ইনটেকটাকে কমানো উচিত, সেটাও মিসক্যারেজের রিস্কটাকে বাড়ায়। আর যেটা হচ্ছে গ্রিন লিফি ভেজিটেবলস এগুলো বেশি করে খাওয়া, লো কার্বোহাইড্রেট ডায়েট, প্রোটিন রিচ ডায়েট এগুলো হচ্ছে ফলো করার দরকার। আর ফলিক অ্যাসিড সাপ্লিমেন্টেশন যেটা 3 মাস আগে থেকে নেওয়া উচিত সেটা। আর কিছু কিছু ভ্যাকসিন থাকে যেগুলো প্রেগনেন্সির আগেই ইউজুয়ালি রেকমেন্ড করা হয়, যেমন একটা তার মধ্যে হচ্ছে রুবেলা ভ্যাকসিন। এবার সেটা ইউজুয়ালি প্রেগনেন্সির আগে নেওয়া হয়, কেননা রুবেলা যদি ডিউরিং প্রেগনেন্সি কেউ যদি রুবেলা ইনফেকশনে অ্যাফেক্টেড হন তাহলে বাচ্চার মানে অ্যাবনর্মালিটি হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। তাই মানে যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে আমরা এই টেস্টটা করাই। আর যদি কারোর ইনফেকশন না হয়ে গিয়ে থাকে বা আগে কখনো রুবেলা ভ্যাকসিন না পেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা রুবেলার ভ্যাকসিন দিই। আর ভ্যাকসিন পাওয়ার পর যেটা অ্যাডভাইস করা থাকে 3 মাস প্রেগনেন্সি নেওয়া যায় না, তো সেটা ফলো করতে হয়। তো এইগুলো কয়েকটা মেজার্স যেগুলোর মাধ্যমে আমরা প্রিভেন্ট করতে পারি। তারপরে তো আফটার প্রেগনেন্সি ঠিকঠাক সময়ে ওষুধ খাওয়া, যদি কোনো এক্সট্রা মেডিসিন অ্যাড করতে হয় সেগুলো করা, টাইমলি ইনভেস্টিগেশনস করানো, ইউএসজি করানো, সেগুলো রয়েছে। আমরা আলোচনায় আসবো, কিন্তু নিয়ে নেবো তার আগে একটা ছোট্ট বিরতি। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মিসক্যারেজ নিয়ে আমরা জানলাম, এরপর একটপিক প্রেগন্যান্সি নিয়ে একটু আলোচনা করব। কি হয় একটপিক প্রেগন্যান্সি যদি একটু বলেন? আচ্ছা, একটোপিক প্রেগন্যান্সি মানে হচ্ছে যখন জরায়ুর বাইরে প্রেগন্যান্সিটা তৈরি হচ্ছে। আর মানে হচ্ছে মানে ইউজুয়ালি কি হয়, যখন বাচ্চাটা তৈরি হয় সেটা ইউজুয়ালি টিউবেই তৈরি হয়, মানে যেটা হচ্ছে জরায়ুর দুদিকে দুটো ফ্যালোপিয়ান টিউব থাকে, সেখানেই প্রেগন্যান্সিটা তৈরি হয়। তারপরে প্রেগন্যান্সিটা ওখান থেকে এসে জরায়ুতে ইমপ্ল্যান্ট করে, সেটা হচ্ছে নর্মাল প্রেগন্যান্সি ডেভেলপমেন্টের প্রসেস। কিন্তু যখন সেটা হচ্ছে না, যখন কোনো কারণে সেটা টিউবের মধ্যেই থেকে যাচ্ছে বাট অন্য কোনো জায়গায়, মানে নর্মাল জরায়ুর ভেতরের যে ক্যাভিটি সেটার মধ্যে ইমপ্ল্যান্ট না করে যখন অন্য কোথাও ইমপ্ল্যান্ট করছে বা আর কন্টিনিউ করছে, তখন সেটাকে বলছি একটোপিক প্রেগন্যান্সি। এটার ইনসিডেন্স ইউজুয়ালি দেখা যায় মোর দ্যান 1%, মানে অ্যারাউন্ড 90 জনের মধ্যে একজন, 90টা প্রেগন্যান্সির মধ্যে একটা প্রেগন্যান্সি একটোপিক প্রেগন্যান্সি হতে পারে। আর যদি টাইপ অফ একটোপিক প্রেগন্যান্সি বলা হয় তাহলে সবথেকে কমনলি প্রায় 95% একটোপিক প্রেগন্যান্সি হচ্ছে টিউবের মধ্যে হয়। আর বাকি 3 থেকে 5% প্রেগন্যান্সি অন্য জায়গায় হতে পারে। অন্য জায়গায় মানে সেটা জরায়ুর নিচের দিকের অংশ সার্ভিক্সে হতে পারে, সেটা আগের যদি সিজারিয়ান সেকশন হয়ে থাকে তার স্কারের মধ্যে মানে জরায়ুর দেওয়ালে হতে পারে, বা ওভারিতে হতে পারে, বা পেটের মধ্যে যে কোনো জায়গায় ইমপ্ল্যান্ট করতে পারে। তো এগুলো হচ্ছে অন্যান্য রেয়ার টাইপগুলো, কিন্তু মোস্ট কমন হচ্ছে টিউবের মধ্যে যে প্রেগন্যান্সিটা হয়। সিমটম কি থাকবে এই ক্ষেত্রে বোঝার জন্য? কারুর কোনো সিমটমই হয় না, সেটা ইউএসজি করতে এসেই প্রথমে ধরা পড়ে। কারুর ক্ষেত্রে খুব সামান্য হয়তো ব্লিডিং বা পেন হয়,
আবার কারুর কারুর ক্ষেত্রে অনেক সিভিয়ার সিমটমস হয়, মানে হঠাৎ করে হয়তো মাথা ঘুরে পড়ে গেল, প্রচণ্ড মানে শকে চলে গেল, সেই সব মানে এটা হচ্ছে সিভিয়ার কন্ডিশন, প্রচণ্ড বেশি পেন, প্রচণ্ড বেশি ব্লিডিং, এই ধরনের সিমটম। তো সেটা ভ্যারি করে। তো সেজন্য যখনই মানে প্রেগনেন্সি আসবে, আর প্রেগনেন্সি প্রথমের দিকে কোনো মানে ইউজুয়ালি সিমটমগুলো কিন্তু 1.5 মাস থেকে 2.5 মাসের মধ্যেই কিন্তু অ্যাপিয়ার করে। তো এই রকম সময়ে যখন দেখা যাচ্ছে যে ব্যথা হচ্ছে, ব্লিডিং হচ্ছে, অথবা সামান্য পেন বা ব্লিডিং, তাহলে কিন্তু অবশ্যই ওই জন্য ইউএসজি করাটা খুব দরকার হয়, মানে প্রেগনেন্সিটা কোথায় সেটা দেখার জন্য। ইভেন মানে এই প্রসঙ্গে একটা জাস্ট বলে রাখি, অনেকে থাকেন যারা হয়তো আনপ্ল্যান্ড প্রেগনেন্সি এসে গেছে, তারা হয়তো কোনো মেডিকেল টার্মিনেশন নিতে চাইছেন, মানে তাদের ক্ষেত্রেও কিন্তু মেডিকেল অ্যাডভাইস করার আগে, মেডিসিন বা সার্জারি যে কোনো কিছু অ্যাডভাইস করার আগে প্রেগনেন্সি লোকেট করাটা খুব জরুরি। কেননা যদি একটোপিক প্রেগনেন্সি হয় তাহলে কিন্তু ইউজুয়াল ওয়েতে টার্মিনেশন পসিবল নয়। এটা যেহেতু যদিও একটা অন্য রকম, টোটালি একটা অন্য আলোচনা, কিন্তু তাও মানে অনেকে জানতে চান যে ইউএসজি করাটার কি দরকার, খুবই তো আর্লি স্টেজে রয়েছে, কিন্তু কারণ একটাই, এই একটোপিক প্রেগনেন্সিটা রুল আউট করা, সেজন্যই ইউএসজি করাটা দরকার। তো সিমটম এগুলোই। তারপরে ইউএসজি করা হয়। ইউএসজি করার পরে ধরা নাও পড়তে পারে যদি খুব আর্লি স্টেজে থাকে। আর্লি স্টেজের একটোপিকও হতে পারে, বা আর্লি স্টেজের ইন্ট্রাইউটেরাইন মানে ঠিকঠাক জায়গার প্রেগনেন্সিও হতে পারে। তখন প্রেগনেন্সি হরমোন টেস্ট করতে হয়। সেটা হয়তো একদিন টেস্ট করে কিছু নাও বুঝতে পারি, তখন হচ্ছে সাবসিকুয়েন্ট 2 দিন বা 3 দিন টেস্ট করতে হয় সেইভাবে। যে আর মানে ইউজুয়ালি যেটা হয় যে দুটো টেস্ট করা হয় 1-2 দিনের ইন্টারভালে। যদি দেখা যায় সিগনিফিক্যান্ট রাইজ আছে, তার মানে হচ্ছে নর্মালি গ্রোয়িং প্রেগনেন্সি, পরে সেটাকে ফলো আপ করার দরকার, কেননা ইউএসজিতে আমি কিছু পাইনি। আর যদি দেখা যায় সিগনিফিক্যান্ট ফল রয়েছে, তার মানে হচ্ছে মেবি মিসক্যারেজ হয়ে গেছে, সেটাও পরে আবার ফলো আপ করার দরকার হয়। আর যদি দুটোর মাঝামাঝি হয় তাহলে একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সটা খুব বেশি থাকে, অলমোস্ট 20% চান্স থাকে সেক্ষেত্রে। মিসক্যারেজও হতে পারে এই ক্ষেত্রে? মিসক্যারেজ হতে পারে মানে এটা তখনই, মানে এটা বেসিক্যালি প্রেগনেন্সি অফ আননোন লোকেশনে চলে আসছি, মানে যখন একটোপিক ভাবছি কিন্তু ইউএসজিতে কিছু পাচ্ছি না, মানে সেটা হয়তো খুব আর্লি স্টেজের, মানে সেটার মানে ডায়াগনোসিসটা ওইভাবে কনফার্ম হয়। কিন্তু সেক্ষেত্রে যখনই আমি ইউএসজিতে কিছু পাচ্ছি না, অথচ পেন রয়েছে, অথচ অ্যাবনর্মাল ব্লিডিং রয়েছে, তখন 20% চান্স থাকে যে হয়তো মানে সেটা একটোপিক। তাই সেটা ফলো আপে থাকাটা দরকার, মানে হয়তো একদম ডেফিনিটিভ আমরা ডায়াগনোসিসে পৌঁছইনি, কিন্তু ডায়াগনোসিসটা করা দরকার যে কোনো ট্রিটমেন্ট হওয়ার আগে। মানে কাদের ক্ষেত্রে একটোপিক প্রেগন্যান্সির রিস্ক বেশি থাকে? রিস্কটা যে কারুর একটোপিক প্রেগনেন্সি কিন্তু হতে পারে, মানে যার কোনো রিস্ক ফ্যাক্টর নেই তারও হতে পারে, তবে কারুর সেই রিস্কটা একটু বেশি। তারা কারা? যাদের আগে একটা অলরেডি একটোপিক প্রেগনেন্সি হয়েছে, দেখা গেছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রায়, যেটা ওভারঅল পপুলেশনের রিস্ক যেটা মোর দ্যান 1% বা অ্যারাউন্ড 1 to 2%, সেটা যাদের আগে একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাদের ক্ষেত্রে কিন্তু রিস্কটা প্রায় 10%। তো সেটা একটা রিস্ক ফ্যাক্টর। সেজন্য যাদের আগে একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে তাদের মানে আর্লি ডায়াগনোসিস, আর্লি মানে কোথায় যে প্রেগনেন্সি, নেক্সট প্রেগনেন্সিটা হলো, মানে প্রেগনেন্সি লোকালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে যাদের ক্ষেত্রে টিউবের কোনো প্রবলেম থেকে থাকে। টিউবের প্রবলেম কি হতে পারে? আইদার টিউবে কোনো সার্জারি হয়েছে আগে, অথবা যদি টিউবে ইনফেকশন হয়ে থাকে, মানে যেটা পেলভিক ইনফেকশন সেই ধরনের। আর আরও হচ্ছে যাদের প্রেগনেন্সিটা কোনো কন্ট্রাসেপটিভ মেথড বা ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করতে হয়েছে, পার্টিকুলারলি যাদের কপার টি যারা ইউজ করেন বা যারা মিনি পিল ইউজ করেন, তাদের ক্ষেত্রে এই রিস্কটা, মানে প্রেগনেন্সি আসলে একটোপিক হওয়ার চান্সটাই অনেকটা বেশি। এছাড়া যদি স্মোকিং কেউ করেন, সেক্ষেত্রেও একটু রিস্কটা বেশি থাকে। তো এগুলো হচ্ছে রিস্ক ফ্যাক্টর বাড়িয়ে দেয় একটোপিক হওয়ার। আর একটোপিকের সিমটম যদি বলতে হয় তাহলে যেটা আরও কয়েকটা বলার দরকার, মানে সেটা হচ্ছে মাইল্ড পেন হতে পারে, ব্লিডিং হতে পারে, সেই ব্লিডিংটা নর্মাল পিরিয়ডসের থেকে একটু অন্যরকম হয় ইউজুয়ালি, সেটা স্পটিং হতে পারে, সেটা কম ব্লিডিং বা বেশি ব্লিডিং হতে পারে, ইউজুয়ালি একটু ব্ল্যাকিশ বা ব্রাউনিশ কালারের হয়। আর এক্সেসিভ পেন, মানে সেটা একদম মানে কাঁধেও ব্যথা, হয়তো শুয়ে পড়লে বেশি হচ্ছে, সেই রকম সিমটমও হয়। সেটা কখন হয়? যখন ভেতরে মানে একটোপিক প্রেগনেন্সি যদি রাপচার করে গিয়ে থাকে, সেক্ষেত্রে ব্লাড যদি পেটে জমা হয় তাহলে কিন্তু শোল্ডার পেন হওয়ার একটা সিমটম। এছাড়া হচ্ছে পেট খারাপ হওয়া, বা মানে যখন বাথরুম টয়লেট যাচ্ছেন তখন ভীষণ পেন হওয়া, এই ধরনের সিমটম।
বা হঠাৎ করে মাথা ঘুরিয়ে পড়ে গেল, প্রচুর ব্লিডিং হলো, এই ধরনের হচ্ছে এগুলো সাধারণত সিমটম। এবার এগুলো কারুর সবকটাই হয়, কারুর একেবারেই কিছু হয় না, আর কারুর মাইল্ড সিমটমস থাকে যেটা ইউএসজিতে ধরা পড়ে। আচ্ছা, কারোর ক্ষেত্রে ধরা পড়লো না এবং একটোপিক প্রেগনেন্সি আমরা ইউএসজি করেও জানতে পারলাম না, তো কিন্তু আছে, তো সেই ক্ষেত্রে কি হয়, মানে পরবর্তীকালে কি হয় যখন গ্রো করে? ইউজুয়ালি একটোপিক প্রেগনেন্সি কিন্তু একটা হেলদি লাইফ বার্থ হওয়া এর ক্ষেত্রে পসিবল নয়, কেননা যেখানেই ইমপ্ল্যান্ট করুক সেটা বাচ্চা গ্রো করার জন্য কিন্তু আইডিয়াল স্পেস নয়। টিউবে যদি হয়, টিউবটা খুবই পাতলা থাকে, তো এগুলো ইউজুয়ালি কিন্তু মানে 2.5 থেকে 3 মাসের মধ্যে রাপচার করে যায়, মানে ওই জায়গায় কিন্তু ওটা বার্স্ট করে যেতে পারে, আর সেটা কিন্তু এক্সেসিভ ব্লিডিং হয়। তাই যদি ইনিশিয়াল ইউএসজিতে কোনো সিমটম না থাকে বা ইউএসজিতে যদি প্রেগনেন্সি না ধরা পড়ে, সেটা ব্লাড টেস্টের মাধ্যমে বা ফার্দার 1-2 সপ্তাহ বাদে আলট্রাসাউন্ড স্ক্যান, সেটা ট্রান্সভ্যাজাইনাল স্ক্যান বা ইন্টারনাল স্ক্যান হতে পারে বা অ্যাবডোমিনাল স্ক্যান হতে পারে, সেভাবে ডায়াগনোসিসটা হওয়া খুবই জরুরি। কেননা মানে যদি প্রেগনেন্সি রেস পারসিস্টেন্টলি পজিটিভ, তো সেটা আমাদের খুঁজে বার করতেই হয় প্রেগনেন্সি কোথায় আছে। যদি নাও পাওয়া যায়, আর সেক্ষেত্রে হরমোনাল অ্যাসেসমেন্ট যদি এটা ইন্ডিকেট করে যে এটা হেলদি প্রেগনেন্সির মতো নয় বা মিসক্যারেজের মতো নয়, তাহলে সেক্ষেত্রে আমরা ইউজুয়ালি একটোপিক ভেবেই ট্রিটমেন্ট করি। ট্রিটমেন্ট কি রয়েছে এর জন্য? ট্রিটমেন্ট একটোপিকের যেটা রয়েছে যে এটা ডিপেন্ড করে কত দিনের প্রেগনেন্সির যে স্যাকটা সেটা কত সাইজের, প্রেগনেন্সি হরমোনটা কতটা বেশি রয়েছে, পেশেন্টের কি সিমটমস রয়েছে, মানে এমার্জেন্সিতে প্রেজেন্ট করতে হচ্ছে কিনা, পেশেন্টের পালস বিপি এগুলো স্টেবল রয়েছে কিনা, বা পেশেন্ট ফলো আপ করতে আসতে পারবে কিনা, এই ধরনের এতগুলো ফ্যাক্টরকে কনসিডার করে ইউজুয়ালি ট্রিটমেন্টটা ডিসাইড করা হয়। ট্রিটমেন্ট দুরকম, একটা হচ্ছে মেডিসিন আর একটা হচ্ছে সার্জারি। সেটা টোটালি এই এতগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। মানে যদি প্রেগনেন্সি স্যাক খুব ছোট হয় বা রাপচারের কোনো সাইন, ইউএসজিতে যদি রাপচারের কোনো ইন্ডিকেশন না থাকে, পেশেন্টের যদি পালস বিপি স্টেবল থাকে, হিমোগ্লোবিন স্টেবল থাকে, প্রেগনেন্সি হরমোন লেভেল যদি খুব কম হয় আর খুব আর্লি স্টেজে হয়, তাহলে অনেক সময় মেডিকেল ট্রিটমেন্ট আমরা অ্যাডভাইস করি। সুবিধা যেটা সেটা হচ্ছে একটা সার্জারি করতে হয় না, আর তবে এটা কিন্তু আন্ডার অবজারভেশন অবশ্যই দেওয়া উচিত, এর জন্য হসপিটালাইজ হতে হয়। আর কিছু ইনজেকশন যেগুলো দেওয়া হয় সেটা প্রেগনেন্সি ডিস্ট্রয় করার জন্য দেওয়া হয়। আর মানে ফলো আপে আসতে পারবে কিনা সেটা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কেননা এটা কিন্তু প্রেগনেন্সি হরমোন ভ্যালু তারপরে আমাদের কন্টিনিউয়াসলি মনিটর করে যেতে হয় যে ট্রিটমেন্টটা এফেক্টিভ হলো কিনা। কেননা অনেক সময় একটা ইনজেকশন দেওয়ার পরেও দেখা গেছে যে প্রায় 15% পেশেন্টদের ক্ষেত্রে সেকেন্ড ইনজেকশন দিতে হয়। সেটা আমরা বুঝতে পারি একমাত্র কিন্তু ব্লাড টেস্টের মাধ্যমে আর ইউএসজির মাধ্যমে। আর সেকেন্ড আরেকটা সেটা হচ্ছে যদি ট্রিটমেন্ট কাজ না করে, মানে তাহলে সেক্ষেত্রে কিন্তু নেক্সট স্টেপ হচ্ছে সার্জারি বা ট্রিটমেন্ট। মেডিসিন দিয়ে প্রথমে হয়তো কাজ হলো, তারপরে দেখা গেল হয়তো আলট্রাসাউন্ড করতে গিয়ে রাপচারের কোনো ফিচার্স রয়েছে, বা হয়তো বিটা এইচসিজি হরমোন অতটা সিগনিফিকেন্টলি বা প্রেগনেন্সি হরমোন লেভেল যেটা সেটা অত সিগনিফিকেন্টলি ড্রপ করলো না, সেক্ষেত্রে সার্জারি করতে হয়। সেটা কিন্তু যারা মেডিকেল ট্রিটমেন্ট পায় তাদের মধ্যে 7% পেশেন্টদের দেখা গেছে যে সার্জারি করতে লাগে। তাই মানে মেডিসিন দেওয়া হচ্ছে মানেই যে 100% সাকসেস রেট তা কিন্তু নয়। মানে সেক্ষেত্রে খুব কশাস থাকতে হয় আর খুব ক্লোজ মনিটরিং দরকার হয়। আর ইভেন মেডিসিন দেওয়ার পরেও কিন্তু সার্জারিতে এন্ড আপ করতে পারেন। আর মেডিসিনগুলো যেগুলো দেওয়া হয় তারপরে কিন্তু 3 মাস প্রেগনেন্সি নেওয়া চলে না, তাই সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট মেজার্স ইউজ করতে হয় তারপর কন্ট্রাসেপটিভ। আর এর পরে আবার চান্সেস কি রকম থাকে? না, আরেকটা জিনিস সেটা বলা হচ্ছে সার্জারি হচ্ছে যদি দেখা যায় রাপচার হয়ে গেছে বা প্রেগনেন্সি হরমোন লেভেল খুব হাই বা প্রেগনেন্সি স্যাক যেটা তার সাইজটা অনেকটাই বড়, বা পেশেন্টের পালস বিপি অতটা স্টেবল নয়, হিমোগ্লোবিন ফল করছে, বা হয়তো রিপিটেড ফলো আপে আসা সম্ভব নয়, সেক্ষেত্রে আমরা সার্জারি অফার করি। সার্জারি কি হতে পারে? একটা হতে পারে মাইক্রো সার্জারি, যখন এটা তখনই অফার করা পসিবল যখন পেশেন্ট কিন্তু স্টেবল, পেশেন্ট শকে আছে, ইমিডিয়েট কারেকশন প্রয়োজন, সেক্ষেত্রে কিন্তু মাইক্রো সার্জারি অফার করা যায় না, কেননা এটা একটু টাইম টেকিং। সেক্ষেত্রে কিন্তু ওপেন প্রসিডিওর করতে হয়। আর ট্রিটমেন্ট কি হয়, অনেক সময় যেটা করা হয় সেটা হচ্ছে যে টিউব যেহেতু রাপচার হয়ে গিয়ে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে টিউবটাকে রিমুভ করতে হয়, কেননা সেই টিউব থেকে ভবিষ্যতে নর্মালি প্রেগনেন্সি আসার চান্সটা খুবই কম। তবে যদি অন্য একটা টিউব ঠিকঠাক থাকে
তাহলেই আমরা টিউবটা রিমুভ করি। আর টিউব যদি অতটা ড্যামেজ না হয়ে গিয়ে থাকে আর অন্য টিউবটা অতটা হেলদি মনে হচ্ছে না দেখে, তাহলে সেক্ষেত্রে আমরা এই টিউবটাকে বাঁচানোর চেষ্টা করি। কিন্তু টিউব বাঁচানোর হলেও ওক্ষেত্রেও কিন্তু ফলো আপ করতে হয়। ওক্ষেত্রে অনেক সময় কিন্তু আফটার সার্জারি ইনজেকশন বা মেডিসিন দেওয়ার দরকার পড়ে। আর ভবিষ্যতে ওখানে মানে যেই টিউবটা বাঁচানো হলো সেই টিউবেও কিন্তু একটোপিক প্রেগনেন্সি হওয়ার চান্সটা একটু বেশি থাকে। তো সেগুলো সবই আমরা যারা একটোপিক প্রেগনেন্সি নিয়ে আসেন তাদের সাথে আমরা সব অপশনই ডিসকাস করি, যেটা যার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই তার ক্ষেত্রে কী কী অপশন অ্যাভেলেবল সেগুলো ডিসকাস করি। তারপর যেরকম যেই অপশনটা কনভিনিয়েন্ট হয় পেশেন্টদের ক্ষেত্রে সেটাই ইউজুয়ালি অ্যাডভাইস করা হয়। এই সব কিছু জানার ছাড়াও আরও কিছু কি আছে আমাদের যেগুলো মাথায় রাখা উচিত? যেগুলো সাবধান থাকার জন্য যেটা হওয়া দরকার সেটা হচ্ছে যে যখনই প্রেগনেন্সিতে পেন হবে, তখন পেন বা ব্লিডিং, তখন অবশ্যই আর্লি স্টেজে ইউএসজি করাটা খুব দরকার। আর তারপর হচ্ছে যে যদি আগে একটোপিক প্রেগনেন্সি হয়ে থাকে বা আগে যদি কোনো রিস্ক ফ্যাক্টর থেকে থাকে বা আইভিএফ প্রেগনেন্সি হয়ে থাকে, আইভিএফ প্রেগনেন্সিও একটা রিস্ক ফ্যাক্টর, সেক্ষেত্রে অবশ্যই প্রেগনেন্সি লোকালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট। কেননা যদি আমরা আর্লি ডায়াগনোসিস করি তাহলে মেডিকেল ম্যানেজমেন্টের অপশানটা থাকে, মেডিকেল ম্যানেজমেন্টের অপশান থাকলে টিউবটা ওভারঅল প্রিজার্ভ করার অপশানটা থাকে, আর সার্জারির কমপ্লিকেশনগুলো হওয়ার চান্সটাও একটু কম থাকে। আর সেটা আর ওভারঅল যেটা হচ্ছে যে এটা প্রিভেন্ট করার জন্য কিন্তু কোনো মেডিসিন নেই। যেটা করা যেতে পারে আর্লি ডায়াগনোসিস, আর আর্লি ডায়াগনোসিসের পরে মেডিকেল ম্যানেজমেন্ট যদি পসিবল হয় তাহলে হচ্ছে আমরা মানে ফিউচার প্রেগনেন্সির আউটকামটা বেটার দিতে পারি, বা যদি টিউব কনজার্ভ করতে পারি তাহলে ন্যাচারাল প্রেগনেন্সির পসিবিলিটিটাকে বাড়াতে পারি। আমরা একটোপিক প্রেগনেন্সি জানলাম, মিসক্যারেজ জানলাম, এবার একটু মোলার প্রেগনেন্সি নিয়ে জানবো। আচ্ছা, মোলার প্রেগনেন্সি যেটা আমি প্রথমেই বলেছি যে এটা খুব রেয়ার একটা ইনসিডেন্স, রেয়ার একটা কমপ্লিকেশন প্রেগনেন্সির, আর্লি প্রেগনেন্সির। তো এটাতে যেটা হয় যে বাচ্চা যে তৈরি হয় তার জেনেটিক যে কম্পোজিশনটা সেটা টোটালি ডিফারেন্ট হয়, মানে অ্যাবনর্মাল জেনেটিক কম্পোজিশন হয়। সেজন্য কি হয়, নর্মালি প্রেগনেন্সিটা গ্রো করে না, আর তার জায়গায় কতগুলো মানে ছোট ছোট টিউমারের মতো অনেকগুলো সিস্টের মতো টিউমার তৈরি হয়ে যায়। এই প্রেগনেন্সির কিন্তু গ্রো করে না, আর এটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা একটা ইউজুয়ালি বিনাইন কন্ডিশন। আর তবে এটা টার্মিনেট করতেই হয়। আর এটা যেটা আমি বলেছিলাম যে খুবই রেয়ার, 700টা প্রেগনেন্সির মধ্যে মাত্র একটাই হয়তো মোলার প্রেগনেন্সি হয়। আর অনেক সময় এটা জাস্ট প্রথমের দিকে হয়তো ইউএসজি করতে গিয়েই ধরা পড়ে, বা কেউ ব্লিডিং বা পেন নিয়ে আসতে পারে, তখন ইউএসজি করে হয়তো জানা যায়। তো এটা টার্মিনেশন হওয়াটা অবশ্যই দরকার। ইউজুয়ালি এটা কিন্তু মেডিকেলি আমরা ট্রিট করি না, এটা ওয়াশ করে দেওয়াটাই একমাত্র ট্রিটমেন্ট। তারপরে ওটা বায়োপসির জন্য পাঠানো হয়। বায়োপসি পাঠানোর একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে খুব কিছু ক্ষেত্রে দেখা যায় এই মোলার প্রেগনেন্সির থেকে ক্যান্সার হতে পারে, যদিও সেই ক্যান্সারটা মানে ট্রিটমেন্ট বা সেরে ওঠার চান্সটা খুবই ভালো, মানে কেমোথেরাপি এগুলো নিতে হয়, অনেক সময় কয়েক মাস বা 1 বছর হয়তো ট্রিটমেন্টে থাকতে হয়, ডিপেন্ড করছে যে কতটা এক্সটেন্টে ক্যান্সারটা ইনভলভ করেছে, অন্যান্য কোথাও ছড়িয়েছে কিনা। কিন্তু ওভারঅল এর আউটকাম খুবই ভালো। তার মানে কিন্তু এই নয় যে মোলার প্রেগনেন্সি হলো মানেই ক্যান্সার, কিন্তু মোলার প্রেগনেন্সি হলে ক্যান্সার হওয়ার চান্স যেহেতু থাকে, তাই এটা ফলো আপ করার খুব দরকার। আর ফলো আপ করা হয় প্রেগনেন্সি হরমোনের সাহায্যেই। সেজন্যই মানে এতগুলো ঘটনা, মানে এতগুলো কমপ্লিকেশন ব্লিডিং রিলেটেড আলোচনা করার একটাই কারণ যে যখনই এই ধরনের কোনো সিমটমস হবে, ব্লিডিং বা পেন, তখন ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করাটা জরুরি, যাতে আমরা ঠিকঠাক ডায়াগনোসিসটা টাইমলি করতে পারি, আর ঠিকঠাক ট্রিটমেন্টটা যাতে দেওয়া যায়, যাতে মা সুস্থ থাকেন, যাতে পরবর্তী প্রেগনেন্সি নিতে বা প্ল্যান করতে কোনো অসুবিধা না হয়, সেটাই হচ্ছে একমাত্র এটার উদ্দেশ্য। আচ্ছা, মোলার প্রেগনেন্সির ক্ষেত্রে মানে নেক্সট টাইম প্রেগনেন্সির রিস্ক কতটা থাকে? নেক্সট টাইম প্রেগনেন্সি, হেলদি প্রেগনেন্সি হওয়ার পসিবিলিটি খুবই ভালো। মোলার প্রেগনেন্সির রেকারেন্স রেট অতটা খুব একটা বেশি নয়, তো খুব ভালো পসিবিলিটি থাকে হেলদি প্রেগনেন্সি হওয়ার। অনেকে আছেন, এটার ছাড়া আমি বলছি আর কি, প্রেগনেন্সি প্ল্যান করতে চাইছেন না, তাদের ক্ষেত্রে কি করবেন? যখন এই ধরনের, বিশেষ করে মিসক্যারেজ বা এই ধরনের যখন ইনসিডেন্টস হয়, তখন অনেকে একটু মানে মানসিকভাবে ভেঙে পড়েন, তখন
চান যে কিছুদিন একটু অ্যাটলিস্ট মানে গ্যাপ দিয়ে তারপরে প্রেগনেন্সি প্ল্যান করবেন, কিন্তু মিসক্যারেজ হওয়ার পর বা একটোপিক প্রেগনেন্সি ট্রিটমেন্ট হওয়ার পর বা মোলার প্রেগনেন্সির ট্রিটমেন্ট হওয়ার পরে ওভিউলেশন হতে মানে এগ ডেভেলপমেন্ট হতে কিন্তু মানে ইউজুয়ালি 1.5 মাসের মধ্যেই হয়ে যায়, আর নর্মাল পিরিয়ডস ইউজুয়ালি 1.5 থেকে 2 মাসের মধ্যেই এসে যেতে পারে। তার মানে ইমিডিয়েটলি আফটার এই সব খারাপ ব্যাপারগুলো হওয়ার ইমিডিয়েটলি পরেই কিন্তু প্রেগনেন্সি চলে আসতে পারে। আর সেটা আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, তখন হয়তো যেগুলো মেডিকেল কন্ডিশন যেগুলো কারেক্ট করার দরকার ছিল অলরেডি তখনও কারেক্টেড নয়, তো আবার তাহলে রিস্কটা বাড়িয়ে দিচ্ছে। তো যখন একটা গ্যাপ দেওয়ার প্ল্যান আপনাদের রয়েছে, যখন অন্যান্য কন্ডিশনগুলো অপটিমাইজ করার দরকার, তার মানে অ্যাপ্রোপ্রিয়েট একটা ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করা খুবই জরুরি। তো সেটার ব্যাপারে আপনার ডক্টরের সাথে অবশ্যই আলোচনা করুন, আর সেটা ইমিডিয়েটলি মানে এই যে ট্রিটমেন্টগুলো হলো তার ইমিডিয়েটলি পরেই কিন্তু সেই মেজার্সগুলো ইউজ করাটা খুব জরুরি। তা না হলে আবার আনপ্ল্যান্ড প্রেগনেন্সি, আবার একটা খারাপ ইনসিডেন্স, মানে সেটা আলটিমেটলি কিন্তু খারাপ আউটকামই হতে পারে। তো সেটা সেই ব্যাপারটা মাথায় রাখা খুব দরকার যে প্রপার প্ল্যান্ড প্রেগনেন্সি হওয়াটা খুবই দরকার। তো এই ফ্যামিলি প্ল্যানিং মেথডটা আপনি কিভাবে? ফ্যামিলি প্ল্যানিং মেথড যেটা হয় সেটা হচ্ছে বেসিক কিছু ব্যারিয়ার মেথড থাকে, এছাড়া কিছু মেডিসিন হয়, কিছু কিছু কন্ডিশন যেমন এই মোলার প্রেগনেন্সি, এটার জন্য যে ট্রিটমেন্ট করা হয় বা এটার জন্য যে ফলো আপ দরকার হয় সেটাকে ওই কন্ট্রাসেপটিভ পিলস যেগুলো হয় সেগুলো ইউজুয়ালি অ্যাডভাইস করা হয় না, কেননা সেটা হচ্ছে এই ফলো আপটাকে একটু অল্টার করে দিতে পারে, ফলো আপটা একটু প্রবলেমেটিক হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে বেসিক কিছু ফ্যামিলি প্ল্যানিং মেথড আমরা ইউজ করতে অ্যাডভাইস করি। এছাড়া কিছু ইনজেক্টেবল ফ্যামিলি প্ল্যানিং মেথড রয়েছে যেগুলো এভরি 3 মাস অন্তর অন্তর হয়তো একটা ইনজেকশন নিতে হলো, যেগুলো খুবই এফেক্টিভ। এছাড়া কেউ যদি অন্যান্য যেমন কপার টি বা মিরেনা এই ধরনের ডিভাইস যদি কিছু ইউজ করতে চান, এগুলো নিয়ে অনেকের অনেক ভয় থাকে, কিন্তু এগুলো অতটা কিন্তু ভয় পাওয়ার মতো কোনো ব্যাপার নয়, কেননা মিরেনা বা কপার টি এগুলোতে ম্যাক্সিমাম যারা ভয় পান যে ক্যান্সার হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে, সেগুলো রিস্ক কিন্তু খুবই সামান্য। আর যদি কারোর হেভি ব্লিডিং টেন্ডেন্সি থাকে তাহলে মিরেনা ইউজ তো ওটা একটা ডাবল অ্যাডভান্টেজ, যেটা ব্লিডিংটাকেও কন্ট্রোল করবে, প্লাস তার সাথে ফ্যামিলি প্ল্যানিং এটা মানে খুবই এফেক্টিভ মেথড একটা। আর যেটা মানে কপারটির ক্ষেত্রে কেউ যদি রেগুলার পিরিয়ডস চান তাহলে কপারটির ক্ষেত্রে সেটা একটা অ্যাডভান্টেজ। তো এগুলো সবই মানে দেখা হয় যে পেশেন্টের কি কি কন্ডিশন রয়েছে, আর যেটা ডিভাইস বা কপারটি বা মিরেনা যেটা আমি বললাম সেটার সুবিধা সেটা হচ্ছে যদি এটা একবার দেওয়া হয় তাহলে 5 বছর অবধি এটা এফেক্টিভ থাকে। তার মানে কেউ যদি অনেক দিনের জন্য চাইছেন, রেগুলার ওষুধ খাওয়ার ঝঞ্ঝটে না যেতে চান, তাহলে এই মেথডগুলো কিন্তু খুবই এফেক্টিভ, আর সাইড এফেক্ট একেবারেই নেই, কেননা এটা লোকালি কাজ করে, এটা ওভারঅল বডিতে সাইড এফেক্ট অতটা থাকে না। যদি পিলস নেওয়া হয়, পিলসের ক্ষেত্রে কিন্তু টু সাম এক্সটেন্ট ওভারঅল বডিতে কিছুটাই হলেও এফেক্ট থাকে, বা যাদের অনেক হাই ব্লাড প্রেশার থাকে, আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে, তাদের ক্ষেত্রে পিলস অ্যাডভাইস করা যায় না, বা যাদের অনেক ওয়েটটা অনেক বেশি থাকে তাদের ক্ষেত্রে পিলসটা কিন্তু নিলে একটু রিস্ক থাকে, তো সেটা অ্যাডভাইস করা যায় না, তো তাদের ক্ষেত্রে ডিভাইসটা অনেকটা হেল্পফুল, বা ইনজেকশন যেটা আমি বললাম। আর তবে এগুলো থেকে আরেকটা ভুল ধারণা আবার অনেকের থাকে যে যদি ফ্যামিলি প্ল্যানিং মেথড ইউজ করা হয় তাহলে হয়তো পরবর্তী প্রেগনেন্সি আসতে অসুবিধা হবে, সেরকমও কিন্তু একেবারেই নয়। মানে এগুলো একদম মানে ইমিডিয়েটলি, যেমন কপারটি বা মিরেনা এগুলো খুলে দিলে ইমিডিয়েটলি তারপর থেকেই প্রেগনেন্সি প্ল্যান করতে পারে। হরমোনাল পিলসের ক্ষেত্রেও তাই। ইনজেকশনের ক্ষেত্রে একটু ডিলেইড ওভিউলেশন হয়, কিন্তু সেটা তার মানে এই নয় যে নেক্সট প্রেগনেন্সির চান্সটা কমিয়ে দেয়, একেবারেই এই ধারণাগুলো মানে একদমই ভুল। তাই আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হওয়ার থেকে সবথেকে ভালো হচ্ছে ফ্যামিলি প্ল্যানিং মেথড কিছু না কিছু ইউজ করা, কেননা যদি আনপ্ল্যান্ড প্রেগনেন্সি হয় সেটা তাহলে টার্মিনেট করতে যাওয়ার ক্ষেত্রে কিছু কিছু রিস্ক থাকে, তো সেইগুলো অ্যাভয়েড করা যাবে, তাহলে মানে ওভারঅল জেনারেল হেলথের জন্য সেটা ভালো। হাতে আজ একেবারেই সময় নেই, আমি চাইবো যদি আমাদের জন্য একটু কিছু গাইডেন্স আপনি দিতেন। গাইডেন্স, দেখুন প্রেগনেন্সি ব্যাপারটা একটা ফ্যামিলির ক্ষেত্রে, শুধুমাত্র মা বাবা যারা প্ল্যান করছেন তাদের ক্ষেত্রে না, ফ্যামিলির ক্ষেত্রে একটা মানে অনেক আশা নিয়ে প্রেগনেন্সি প্ল্যান করা হয়, অনেক কিছুই থাকে, তো সেক্ষেত্রে মানে হেলদি মানে অপটিমাম হেলথ নিয়ে সেটা স্টার্ট করা উচিত। আর যেটা বেস্ট সেটা হচ্ছে যে প্রেগনেন্সি প্ল্যান করার আগেই কোনো ডক্টরকে কনসাল্ট করুন, গাইনিকোলজিস্টকে কনসাল্ট করুন, কোনো প্রবলেম রয়েছে কিনা যেটা আগে থেকে কারেক্ট হওয়ার
খাওয়ার দরকার সেগুলো ঠিক করে নিন। আর যদি ওজনটা অপটিমাম করতে হয়, যেমন সেটা কম ওজন হোক বা বেশি ওজন হোক, সেটা যদি অপটিমাম করতে হয় সেটা করে নেওয়া উচিত। লাইফস্টাইল ফ্যাক্টর, সেটা হাজব্যান্ড ওয়াইফ দুজনের ক্ষেত্রেই সেটা একটা ঠিক মানে হেলদি খাওয়া দাওয়া করা, স্মোকিং ড্রিঙ্কিং এগুলো যতটা সম্ভব অ্যাভয়েড করা, স্ট্রেসটা যত সম্ভব কম করা, রেগুলার এক্সারসাইজ করা, এগুলো কিন্তু ফলো করা উচিত। আর তারপরে হচ্ছে ওই নিয়মিত কিছু সাপ্লিমেন্টস নেওয়া, ফোলিক অ্যাসিড, তাছাড়া হচ্ছে প্রেগনেন্সির পরে ইমিডিয়েটলি ডক্টরকে কনসাল্ট করা, ব্লাড টেস্ট করা, ইউএসজি করা। মানে প্রথমের দিকের সময়টা, বিশেষ করে প্রথম 5 মাসের মধ্যে রিস্ক ফ্যাক্টরগুলো কি কি রয়েছে, সেগুলো কারেক্ট কি কি করা প্রয়োজন সেগুলো দেখে নেওয়া হয় এখন। দেখে নিয়ে তারপরে সেই ওয়াইজ হচ্ছে কন্টিনিউ করা উচিত। তাতে মানে একটা সুস্থ বাচ্চা আর প্রেগনেন্সির পরে সুস্থ মা থাকাটা খুবই দরকারি। তো সেজন্য সেইটা এনশিওর করতে এগুলো খুবই প্রয়োজন। আর সেই কেয়ারটা তাই স্টার্ট হচ্ছে ইভেন বিফোর প্রেগনেন্সি, আর সেটা কন্টিনিউ হচ্ছে থ্রু আউট প্রেগনেন্সি। ধন্যবাদ, অনেক কিছু আমরা আজকে জানলাম। আজ সময় একেবারেই নেই, এখানে শেষ করতে হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। নমস্কার।